ওয়েলকাম টু মোকলেসেস বেসিক ইংলিশ। আজকে আলোচনা করব ফ্লো চার্ট লেখার নিয়ম সম্পর্কে। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে যে ফ্লো চার্ট নিয়ে আর তোমার কোনো ধূম্রজাল থাকবে না। খুব সহজভাবে এবং খুব গোছালোভাবে আমি এখানে নোট করেছি এবং দীর্ঘদিন টিচিং প্রফেশনের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন বই পুস্তক থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য যে ফ্লো চার্টটি উপস্থাপন করলাম, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে এটি তোমার দেখা সবচেয়ে ইউনিক একটা ফ্লোচার্টের স্ট্রাকচার আশা করি। তো যাই হোক, ফ্লোচার্ট শুরু করতে হবে, আনসার শুরু করতে হবে এইভাবে। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। দুটা জিনিস মাত্র খেয়াল করবে। একটা হচ্ছে সেটা ইন শর্ট নোটস হবে। ফ্লোচার্টের বক্সে যে বিষয়গুলি লেখা থাকবে এগুলি শর্ট নোট এর মতো আনসার হবে এবং আনসারগুলি হবে ফ্রেজ, অর্থাৎ যেখানে কোনো ভার্ব থাকবে না, উইদাউট ভার্বস। তাহলে দুটো বিষয় আবার লক্ষ্য করো। ইন শর্ট নোটস, দ্বিতীয়টি হচ্ছে ফ্রেজ, অর্থাৎ যেখানে কোনো ভার্ব থাকবে না। তাহলে কি থাকবে? যদি ভার্ব না থাকে, যদি ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে নন ফাইনাইট ভার্ব থাকবে। এর মানে জিরান্ট, পার্টিসিপল অথবা ইনফিনিটিভ থাকবে। এই হলো সহজ আনসার। এবার আসো আমরা একটু বিস্তারিত হাতে কলমে বিষয়গুলি আরো ক্লিয়ার করে দিই। হাউ টু মেক শর্ট নোটস অর ফ্রেজেস। তুমি শর্ট নোট অথবা ফ্রেজ কিভাবে লিখবে সে বিষয়টা সম্পর্কে একটু জানা থাকতে হবে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি ফ্রেজ তৈরি করতে পারবে, অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিং দিয়ে শুরু করে ফ্রেজ তৈরি করতে পারবে। তুমি হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং দিয়ে তুমি ফ্রেজ অথবা শর্ট নোট তৈরি করতে পারবে। টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে তুমি শর্ট নোটস তৈরি করতে পারবে, অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে শর্ট নোটস তৈরি করতে পারবে বা ফ্রেজ তৈরি করতে পারবে। এখন কিভাবে সেটা তৈরি করবে এবং ফ্লো চার্ট করার ক্ষেত্রে কি কি রুলস তোমাকে মেনটেন করতে হবে সেই বিষয়গুলি একটু নোট করে নাও। যেমন পাশাপাশি 5 অথবা 6টি বক্স আঁকতে হবে। এই বিষয়টা নিয়ে তোমার অনেক কনফিউশন হবে যে পাশাপাশি লিখবো নাকি উপর নিচে করে লিখবো। সে বিষয়টি আমি তোমার ভিডিওর শেষের দিকে বা মাঝের দিকে হোক আমি তোমাকে ক্লিয়ার করে দেব, কোনো কনফিউশন থাকবে না। আর 5টি বক্স নাকি 6টি বক্স এই বিষয়ে তোমাকে আমি ক্লিয়ার করে দেব, এটা পরে আমি আলোচনায় আসছি। প্রত্যেকটি বক্সের মাঝে অ্যারো মার্ক দিতে হবে। অনেকে এই বক্স ঠিকই 6টি দেয় বা 5টি দেয়, কিন্তু বক্সের মাঝে অ্যারো চিহ্ন দিতে ভুলে যায়, যার কারণে অনেক এক্সামিনার তাকে নাম্বার দেয় না। এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথম বক্সের ক্লু অনুযায়ী আনসার দিতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফ্লো চার্ট যে প্রথম বক্সের ক্লু বা আনসার যেটি দেওয়া থাকবে সেটি নির্ভর করবে তোমার পরবর্তী বক্সের আনসারগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। প্রথম বক্সের প্রথম ওয়ার্ড যেভাবে শুরু হবে, রাইট, এটা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। প্রথম বক্সের প্রথম ওয়ার্ড যেভাবে শুরু হবে, এখন শুরু হলো আইএনজি দিয়ে, তাহলে সবগুলো আনসার কিন্তু আইএনজি দিয়ে হবে। শুরু হলো 2+V1 দিয়ে, তাই হবে। শুরু হলো আর্টিকেল দিয়ে, এর মানে সবগুলো আর্টিকেল দিয়ে তুমি শুরু করবে, বা এভাবে নাউন দিয়ে শুরু হলো, নাউন দিয়ে শুরু করবে। যদি পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করে তাহলে পাস্ট পার্টিসিপল দিয়েই তোমাকে শুরু করতে হবে পরবর্তী বক্সের আনসার এভাবে। সেক্ষেত্রে ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ দিয়ে বাক্য শুরু করতে হবে। মেইন ভার্ব দেওয়া যাবে না। যেহেতু এখানে ফ্রেজ অথবা এখানে ফ্রেজ আকারে দিতে হবে অথবা শর্ট নোট দিতে হবে, শর্ট নোট বা ফ্রেজের মধ্যে কোনো মেইন ভার্ব থাকে না, সেখানে অক্সিলারি ভার্বও থাকে না। অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, অ্যাডভার্ব যথারীতি বাদ দিতে হবে। পত্রিকার শিরোনামের মতো বাক্য সংক্ষেপ করে লিখতে হবে। তাহলে পত্রিকার শিরোনাম কিভাবে লিখতে হয় সেই বিষয়টা হয়তো তোমাদের ধারণা যদি না থাকে আমি বলে দিচ্ছি যে পত্রিকার শিরোনামের মতো কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কোনো ফ্রেজ থাকে না, অ্যাডভার্ব থাকে না। এই বিষয়গুলি বাদ দিতে হয়। আর সাবজেক্টিভ ফর্ম সেটা মডিফাই করে প্রয়োজনে বাদ দিয়ে লিখতে হবে। তো মডিফাই করে প্রয়োজনে বাদ দিয়ে কিভাবে লিখবো সেই বিষয়টা আমরা দেখব। অনেক সময় দেখা থাকে যে আই, ইউ এই ধরনের পার্সোনাল সাবজেক্ট থাকে, সেই পার্সোনাল সাবজেক্টগুলি আমরা বাদ দেব। ইনডাইরেক্ট স্পেসে যদি লেখার সুযোগ থাকে
বা লেখার প্রয়োজন হয় অর্থ ক্লিয়ারের জন্য, সেটা আমরা করব। তবে আসো আমরা এক্সারসাইজ করি, এর মাধ্যমেই আমরা শিখে নেব। দ্বিতীয় প্রশ্ন হলো যে ফ্লো চার্টকে আমরা এইভাবে ল্যান্ডস্কেপ করব নাকি ভার্টিক্যালি করব, অর্থাৎ এইভাবে আমরা সরাসরি একের পর এক করব নাকি উপর নিচ করব, সেই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন থেকে যায়। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এইভাবে পাশাপাশি করো তাহলে ইনফরমেশনগুলি ঠিক মতো লিখতে পারবে না। দেখা যাবে যে বক্সের মধ্যে তুমি একটা ওয়ার্ড ঠিক মতো এক লাইন লিখতে পারবে না, সেখানে ইনফরমেশন যদি একাধিক হয় সেক্ষেত্রে তো আরও তোমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। যার কারণে সবচেয়ে বেটার হয় তুমি এইভাবে উপর নিচ করে বক্স আঁকাবে, তোমার স্কেল দিয়ে স্কেলটা মাঝখানে রেখে দুই পাশে কলম দিয়ে আঁকিয়ে তুমি একটা মাপ নিয়ে মেজারমেন্ট নিয়ে পেজের মাঝখানে তুমি দিবে, এক মার্জিন থেকে অন্য মার্জিন পর্যন্ত নয়, দুই পাশেই 1 ইঞ্চি করে ফাঁকা রেখে, অর্থাৎ তুমি এমনভাবে দিবে যেটা মাঝামাঝি হয়। তুমি এখান থেকে একটা মেজারমেন্ট করতে পারো যে আমি কিভাবে বক্সগুলো করেছি। এইভাবে তুমি বক্স করে তো সুন্দর করে যাতে সুন্দর দেখা যায়, এক্সামিনার যাতে তোমার বক্সটা খুব পছন্দ করে, যে না এই নিট অ্যান্ড ক্লিন তোমার খাতা যাতে থাকে, সেই বিষয়টা তোমাকে চেষ্টা করতে হবে। এবার আসো আমরা ওই যেভাবে ক্লু যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমরা কিভাবে লিখতে পারি, যেমন জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল অথবা নাউন দিয়ে আমি মোটামুটি সবগুলোই দিয়ে করার চেষ্টা করেছি। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই আইটেমটি তোমার জন্য এই 15-16 মিনিটের যে ভিডিওটি থাকবে তোমার কমপ্লিট হয়ে যাবে, আর পড়তে হবে না, তুমি আর কোনো প্যাসেজ পড়বে না। এটাই তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি হবে ইনশাল্লাহ। রিড দ্য ফলোইং টেক্সট, এটা কিন্তু প্রশ্ন। Read the following text and complete the flowchart showing the condition of adolescent brides. মূলত প্রশ্নটা কোথা থেকে শুরু হয়? প্রশ্ন শুরু হয় showing the condition of adolescent brides, এটি হলো মূলত প্রশ্ন। প্রশ্নটা আরেকটু এক্সটেনশনে থাকতে পারে, showing the condition of adolescent brides after getting married, এটাও প্রশ্ন থাকতে পারে, কিন্তু আনসার কিন্তু একই হবে। দেখি আমরা যে প্রথম বক্সের ক্লুটা কিভাবে দেওয়া আছে। দেওয়া আছে গেটিং ম্যারিড, এর মানে এখানে আছে গেট ম্যারিড, কিন্তু প্রথম বক্সের ক্লু দেওয়া আছে গেটিং ম্যারিড, রাইট? তাহলে আমরা একটা ক্লু পেলাম যে ভার্বটাই থাক না কেন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদের আনসারগুলো লিখতে হবে। তো আসো প্রবলেমগুলো বের করি। প্রবলেমগুলি আমি লাল কালি দিয়ে এবং আন্ডারলাইন করে অলরেডি আমি সিলেকশন করে রেখেছি। দেখো, ড্রপ আউট অফ স্কুল, ড্রপটা ভার্ব। begins full time work in her loss house, এটা বিগিনটা ভার্ব। is marginalized, becomes vulnerable to all forms of abuse, জরি রিলেটেড ভায়োলেন্স। সবটির মধ্যে ভার্ব আছে, কিন্তু শুধুমাত্র এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভার্ব নেই, এই ফ্রেজটির মধ্যে কোনো ভার্ব নেই। যাই হোক, আমরা তাহলে শুরু করি। এখানে ড্রপস আছে, যেহেতু আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করেই শেষ করতে হবে, তাহলে আমরা এখানে করি ড্রপিং আউট অফ স্কুল। এরপর যেহেতু এখানে বিগিনস আছে, আমরা দেই বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস। এরপর আছে ইজ মার্জিনালাইজড, আমি তো বলেছি যে অ্যামিজার ওয়াজওয়ার থাকলে সেখানে আমরা বিং দিব, এরপরে মার্জিনালাইজড যেহেতু আছে দিই, তাহলে বিং মার্জিনালাইজড। এখানে বিকামস আছে, আমরা দিই বিকামিং ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস। এখানে আছে ডরি রিলেটেড ভায়োলেন্স, তাহলে নিশ্চয়ই তারা মুখোমুখি হয় যৌতুক সম্পর্কিত যে সমস্ত অঘটন সেগুলির ক্ষেত্রে, তাহলে আমরা দিই যে ফেসিং ডরি রিলেটেড ভায়োলেন্স। তাহলে যৌতুক সম্পর্কিত যে সমস্ত নির্যাতন, এই সমস্ত এই রিলেটেড বা সম্পর্কিত ভায়োলেন্সের শিকার তারা হয়। তাহলে আমরা এই 5টা পেলাম। তো ওয়ান ইজ ডান ফর ইউ একটি কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে, এটা সহ কিন্তু আমরা টোটাল 6টা বক্স করেছি। কেউ যদি 5টা বক্স করে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, নাম্বার কিন্তু কাটা যাবে না। সেই ক্ষেত্রে মনে রাখবে যে নাম্বার দিয়ে লিখবে, তাহলে তুমি যদি প্রথম বক্সটা বাদ দিয়ে দাও তাহলে এটা হবে 2 নাম্বার, হবে 1 নাম্বার। যেমন ড্রপিং আউট অফ স্কুল, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন লস হাউস, বিং মার্জিনালাইজড, becoming vulnerable to all forms of abuse, facing jewelry related violence। খেয়াল করবে যে নাম্বারগুলো যাতে ঠিকমতো তুমি দিয়ে লেখো। এরপরে আসো, এটা করলাম ভার্ব প্লাস আইএনজি দিয়ে।
এবার আমরা করব যে এখানে লেখা আছে ফট এগেনিস্ট অ্যাপার্থিয়েট। ফটটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা ফ্রেজ করেছি। তো প্যাসেজটা তোমাদের আগে পড়া আছে, নেলসন ম্যান্ডেলা ইউনিট 1 লেসন 2তে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যে প্যাসেজটি আছে সেটা তোমরা অবশ্যই পড়েছো। তো যদি পড়ে না থাকো তাহলে বাংলাটা একবার পড়ে নিও। যদি এখন বাংলা অর্থটা বলে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, যার কারণে আমরা ভিডিওটা যাতে শর্ট হয়, অল্প সময়ের মধ্যে দেখতে পারো, সেই জন্যই আমি এখানে আনসারটা আগে প্রস্তুত করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। তো যাই হোক, প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিব যে শোয়িং দ্য ইম্পর্ট্যান্ট ইভেন্টস অফ ম্যান্ডেলাস লাইফ, যে ম্যান্ডেলার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লিখতে হবে, অথবা শোয়িং দ্য স্ট্রাগল অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, আন্দোলন এবং এর অর্জন লিখতে হবে। নেলসন ম্যান্ডেলার সারা জীবনের আন্দোলন এবং অর্জন লিখতে বলা হয়েছে। আসো, দুইটা বিষয় আমাদের লিখতে হবে, একটা হলো আন্দোলন আর একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, আন্দোলন এবং এর অর্জন। তো প্রথম আন্দোলনটা লিখেছে ফোর্ট এগেনিস্ট অ্যাপার্থিড। আন্দোলনের কিন্তু মূল বিষয়টাই ছিল এটা, যে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ। এরপরে আমরা তাহলে বের করি যে আর কি কি আছে, কি কি আন্দোলনের বিষয় ছিল। যেমন ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েট। ডিটারমাইন্ড শব্দটা অলরেডি পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমরা এইভাবেই রাখলাম। অ্যাভয়েড আ সিভিল ওয়ার, তাহলে আমরা এটাকে পাস্ট টেন্স করে দিই, অ্যাভয়েডেড আ সিভিল ওয়ার। তাহলে তিনটা হয়ে গেল আন্দোলন। এবার তিনটা দেই হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টের এখানে নেলসন ম্যান্ডেলা নিজেই বলেছেন, বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তো 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা তার একটা অ্যাচিভমেন্ট। তাহলে আমরা বিকেম দিই, এখানে বিকামিং আছে, আমরা দিই বিকেম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। ওকে, এরপর আসেন অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। নেলসন ম্যান্ডেলা নিজে বলেছে আমরা অবশেষে রাজনৈতিক মুক্তি লাভ করেছি, অর্জন করেছি। তাহলে অ্যাচিভড আছে, এভাবেই থাক, কিন্তু এখানে আমরা প্রোনাউন ফর্মটা দিব না, অ্যাচিভড পলিটিক্যাল ইমানসিপেশন, কারণ ফ্রেজের ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার না করাটাই তো ভালো। এরপরে আসেন আরেকটা অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তো অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, আমরা দাটাকে স্কিপ করে যাব, তাহলে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। এভাবে টোটাল কিন্তু 6টা হয়ে গেল, একটা কিন্তু দেওয়াই ছিল, যেমন ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েট, অ্যাভয়েডেড আ সিভিল ওয়ার। তো এখানে আটা যদি, অর্থাৎ এটা যদি আমরা স্কিপ করি সবচেয়ে ভালো হয়। became South Africa's first black president in 1994, achieved political emancipation, awarded Nobel Peace Prize। বাস, এক্স্যাক্টলি আনসার হয়ে গেল। এভাবে লিখতে পেলে তুমি ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। এরপরে আসো, তাহলে এটা পাস্ট পার্টিসিপল গেল, এর আগেরটা আমরা আলোচনা করেছি ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এবার আমরা আলোচনা করব ইনফিনিটিভ দিয়ে কিভাবে আনসার দেওয়া যায়। প্রশ্নটা পড়ে নেই, এই প্যাসেজটা কি সম্পর্কে আসছে। I want to state clearly that from this day, Bengal's court majesties, Unit on Lesson 1, 7th March speech given by Bangabandhu, father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman। তো সেখান থেকে প্যাসেজটা নিয়ে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা কি আছে, showing what Bangabandhu asked the people of Bengal to do if people were shot dead again। বঙ্গবন্ধু, তুমি দেখাও যে বঙ্গবন্ধু কি বলেছিলেন বাংলার মানুষকে, যে যদি আবার তাদেরকে গুলি করে মারা হয়, কি সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কি করতে বলেছিলেন সেই বিষয়টি দেখাও। প্রথম লেখা আছে টু ফলো হিজ ইনস্ট্রাকশন। প্রথম কথা হলো তার ইনস্ট্রাকশন বা নির্দেশনা মানতে বলেছেন। তাহলে নির্দেশনা মানতে বলেছেন এই বাক্যে, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করি, সবাইকে অনুরোধ করি যে তোমরা কি করবে, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। তাহলে আমরা জাস্ট এখানে একটা টু বসিয়ে দিব, টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। আরেকটা হলো কনফ্রন্ট, মুখোমুখি হওয়া, কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রু মুখোমুখি হও। তাহলে আমরা এখানে কনফ্রন্ট, টু কনফ্রন্ট দ্য এনিমি, টু প্লাস ভি1 কিন্তু দিতে হবে, না হলে ইনফিনিটিভ হবে না। এরপরে আরেকটা হলো শাট ডাউন অল শপস, শাট ডাউন
অল শপস, আর কি কি শাটডাউন করতে বলেছে? বলছে ট্রাফিক, যানবাহন, ফোর্টস, এগুলি। তাহলে আমরা একসাথে লিখব যে শাটডাউন, টু শাটডাউন অল শপস, ট্রাফিক, ট্রাফিক অ্যান্ড পোর্টস, এই কথাগুলি লিখতে হবে এক লাইনে। এরপর টু ব্রোড, টু ব্রিং দিতে হবে, ব্রোড আছে, তাহলে টু ব্রিং টু আ স্ট্যান্ড স্টিল, সব কিছু যাতে বন্ধ হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটা কি, স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, এখানে আওয়ারটাকে আমরা বাদ দিব, স্কিপ করে দিব, তাহলে টু স্ট্রাইভ ফর রাইটস। বাস, পাঁচটা হয়ে গেল। এবার আমরা এভাবে লিখি, দেখো আমি এভাবে সাজিয়েছি। টু কনভার্ট এভরি হাউস ইন্টু এ ফোর্ট, টু কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার দে হ্যাভ, টু শাট ডাউন শপস, রোডস, ফোর্টস ইত্যাদি। টু ব্রিং এভরিথিং, টু ব্রিং এভরিথিং টু আ স্ট্যান্ড স্টিল, টু স্ট্রাইভ ফর দ্য রাইটস টিল ডেথ। এইভাবে আমরা সাজিয়ে আনসারগুলি লিখেছি। খেয়াল করো প্রত্যেকটাই কিন্তু নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6, এইভাবে নাম্বার দেওয়া আছে। এবার আসো আমরা সর্বশেষ আরো কয়েকটি আছে, যেমন যদি আর্টিকেল দিয়ে শুরু হয় কেমন, কিভাবে আমরা আনসার দিব, যদি এরকম সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী আনসারগুলো কেমন হবে তুমি একটু দেখে নিবে, এক্ষেত্রে ধৈর্য হারা হবে না প্লিজ। প্রশ্ন হলো, এই গল্পটা নেওয়া হয়েছে দ্য ফ্যারোর স্টল থেকে। তোমরা যদি দ্য ফ্যারোর স্টল গল্পটি না পড়ে থাকো, রবীন্দ্রনাথের ছোট গল্পটি অনুবাদ করা হয়েছে, তাহলে আবার তুমি পড়ে নাও সুন্দর করে, চমৎকার গল্প এখান থেকে নেওয়া হয়েছে। আমি ইচ্ছা করলে এখান থেকে সবগুলাই করতে পারতাম, কিন্তু এক একটা প্যাসেজ দেওয়াতে যে প্যাসেজগুলো আমি নিয়েছি খুবই কমন, বইয়ের মধ্যে একাধিকবার বোর্ডে আসছিল, তবে অনেকেই দেখা যাবে এর মধ্যেই কমন পড়তে পারে যদি ভাগ্য ভালো থাকে। তো এখানে প্রশ্ন হলো, শোয়িং হাউ দ্য প্রসেস অফ এডুকেশন দ্য বার্ড, দেখাতে হবে শিক্ষার, পাখির শিক্ষার যে প্রসেস বা প্রক্রিয়া সেটা দেখাতে হবে। তো প্রক্রিয়া কি ছিল? প্রক্রিয়া ছিল এ টিচার গিভিং লেসনস, একজন টিচার তাকে লেসন দিচ্ছিল বা শিক্ষা দিচ্ছিল, এটা ছিল একটা প্রক্রিয়া। আর কি কি প্রক্রিয়া ছিল, এটা নাম্বার 1 আমি এভাবে সলভ করেছি। এ টিচার গিভিং লেসনস, স্ক্রাইবস মেকিং আ মাউন্টেন অফ টেক্সট, a large crew maintaining the case, more personnel supervising the crew, the case looking better, dictators asking about the bird। তো ডিকটেটরস মানে হচ্ছে সমালোচক, তো সমালোচক বা নিন্দুক বলা যেতে পারে। এই বিষয়গুলো ছিল হচ্ছে পাখির শিক্ষার ব্যাপারে বিষয়গুলি ছিল। আবার এই প্যাসেজ থেকেই আমি আরেকটা প্রশ্ন বের করেছি, সেটা হলো শোয়িং হোম মেড মানি ইন দ্য প্রসেস অফ এডুকেশন দ্য বার্ড, অর্থাৎ পাখির শিক্ষার ক্ষেত্রে কারা কারা টাকা উপার্জন করেছিল বেশি সে বিষয়টা লিখতে হবে। প্রথমে লেখা আছে দ্য কিংস নেফিউস, তাহলে বোঝা গেল এখানে আমাকে কিছু ইনফরমেশন লিখতে হবে কারা কারা এই পাখির শিক্ষার ক্ষেত্রে টাকা সবচেয়ে বেশি লুফিয়ে নিয়েছিল বা সবচেয়ে বেশি লাভ করেছিল। বেশি লাভ করেছিল হচ্ছে দ্য কিংস নেফিউস, আর কারা সংশ্লিষ্ট ছিল সেই বিষয়টা আমরা দেখি। এটা তো লেখাই আছে দ্য কিংস নেফিউস। এরপরে হচ্ছে গোল্ড স্মিথস, সাকার যে চেন বানিয়েছিল, দ্য স্কলার্স পণ্ডিত যারা শিক্ষা দেওয়ার ভান করেছিল, দ্য স্ক্রাইবস এরা শাস্ত্র লেখক, একটা বই থেকে আরেকটা বই কপি করে, বিভিন্ন কপি করে, কপির উপর কপি করে তারা পাহাড়ের সমান উঁচু করে বই বানিয়েছিল, দ্য মেইনটেনেন্স ক্রিউ আর ওই খাঁচার যত্ন যারা নিয়েছিল তারা, দ্য সুপারভাইজার্স অফ দ্য ক্রিউ এবং যারা যত্ন নিয়েছিল খাঁচার, এই যত্নকারীদের সুপারভাইজ করা বা তাদের পর্যবেক্ষণ করার জন্য যে সমস্ত লোক ছিল তারাও কিন্তু অনেক টাকা রাজার কাছ থেকে হাতিয়ে নিয়েছিল। তাহলে খেয়াল করো প্রথমটা দা কিংস নিফিউস আমরা বলেছি, সবগুলোই কিন্তু আর্টিকেল দা দিয়ে আমরা করতে পেরেছি, সবচেয়ে ভালো ভালো হলো এটা। তো এইভাবে যদি করা যায় তাহলে তুমি কিন্তু তোমার আশানুরূপ নাম্বার পাবে, 1 নাম্বারও এক্সামিনার তোমার কাটবে না। পরবর্তীতে আসো, তোমাদের আমরা যখন ক্লাস নেই, ক্লাস নেওয়াকালীন সময়ে আমাদের ছাত্ররা কিছু কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর জবাব তোমাকে আমি বলে দিচ্ছি। ছাত্রদের সচরাচর প্রশ্নগুলি এরকম আসে, স্যার
বক্সগুলো কি কলম দিয়ে আঁকবো নাকি পেন্সিল দিয়ে আঁকবো? আশা করি এটাও তোমার নিজের মনেরই প্রশ্ন। তো সহজ আনসার হলো অবশ্যই কলম দিয়ে আঁকবে। কারণ বক্সের মাপগুলো যাতে সমান হয় সেই ক্ষেত্রে স্কেল দিয়ে সমান মাপে আঁকবে। মনে রাখবে এটা কিন্তু তোমার জাস্ট একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, যে আনসারগুলো তুমি সঠিক মতো দিতে পারলে কিনা। এখানে তুমি বায়োলজির এখানে কোনো আঁকাআঁকির কোনো বিষয় কিন্তু এখানে গুরুত্ব পাবে না, লেখাটা বা আনসারটাই বেশি গুরুত্ব পাবে, এই বিষয়টা মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো শুরুটা ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার দিয়ে হবে? চমৎকার প্রশ্ন। এই প্রশ্নগুলা প্রায়ই আমরা প্রশ্নগুলোর সম্মুখীন হই। হ্যাঁ, উত্তর হচ্ছে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, এ বিষয়ে কোনো সমস্যা নেই। এক্সামিনার এই ছোটখাটো বিষয়গুলি আ দেখে না, তাতে নম্বর কাটা যাবে না। তবে সবচেয়ে ভালো হয় প্রথম বক্স যেভাবে লেখা শুরু থাকবে সেভাবেই লেখা ভালো। এটা হলো সবচেয়ে ভালো যে প্রথম বক্সটা, প্রথম ক্লুটাই হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। তুমি ওইভাবেই লিখবে যেভাবে প্রথম বক্সের ক্লুটা। যদি ক্যাপিটাল লেটার দিয়ে প্রথম বক্সের ক্লুটা দেওয়া থাকে, শুরুটা থাকে, তুমি সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিবে। আর যদি দেখা গেল যে স্মল লেটার দিয়ে ক্লু দেওয়া আছে, তুমি সবগুলো আনসার স্মল লেটার দিয়ে দিবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যে আনসার লেখা শেষ হলে ফুল স্টপ দেওয়া যাবে? অবশ্যই তুমি ফুল স্টপ দিবে না। ফুল স্টপ দেওয়ার কোনো দরকার নেই। কারণ এটা তো কোনো সেন্টেন্স না। সেন্টেন্সের শেষে বা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই সেন্টেন্সগুলোর শেষে সাধারণত ফুল স্টপ দিতে হয়। যেহেতু এটা কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, সেক্ষেত্রে তোমার ফুল স্টপ দেওয়া দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে প্রমোশন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।